অনেক কষ্ট করে উপার্জিত টাকা যখন বিনিয়োগের প্রশ্ন আসে, বিশেষ করে রিয়েল এস্টেট খাতে, তখন আমাদের মাথায় দুটো প্রশ্ন ঘুরঘুর করে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি কি টাকা জমিতে বিনিয়োগ করব, নাকি কোনো অ্যাপার্টমেন্ট প্রজেক্টে বিনিয়োগ করব। মানে দুটোই কিন্তু আবাসন খাতের অংশ, কিন্তু দুটো চরিত্র ইন টার্মস অফ ক্যাশ ফ্লো সম্পূর্ণ ডিফারেন্ট। কেউ আপনাকে বলবে যে ভাই রে ভাই, জমিতে বিনিয়োগ করেন। জমিতে বিনিয়োগ করলে আপনি একটা সোনার খনি পেয়ে যাবেন। জমি আপনাকে এত পরিমাণ রিটার্ন দিবে যা আপনাকে অন্য কোনো কিছু আর দিতে পারবে না। আবার কেউ বলবে যে দূর, জমিতে হচ্ছে ডেড অ্যাসেট। জমিতে বিনিয়োগ করলে একসময় টাকা হয়তো অনেক বেশি পাবেন, কিন্তু এখন তো কোনো ক্যাশ ফ্লো পাচ্ছেন না। কথা কিন্তু একটা মিথ্যা নয়। কিন্তু আবেগ বা কারোর কান কথায় মনোযোগ না দিয়ে আজকে আমার এই ভিডিওটা শুনুন। এখানে আমি পুরা তথ্য দিয়ে ব্যাখ্যা করে দেখাবো যে কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য উপযুক্ত, কোনটা আপনার জন্য ততটা ভালো নয়। এটা নির্ভর করে আপনার সামাজিক, আর্থিক এবং ভৌগোলিক অবস্থানের উপর। তাছাড়া আরেকটা বিষয় আছে যে আপনি আপনার পোর্টফোলিও কিভাবে সাজাবেন বা সাজিয়েছেন তার উপরে। ধরুন আপনার আজকে বিনিয়োগ করে 1 মাস পর থেকে টাকা দরকার, তাহলে জমি আপনার জন্য ভালো নয়। আবার যদি মনে করেন যে আপনি টাকা আজকে বিনিয়োগ করে রাখবেন, 10-15 বছর পরে রিটার্ন আসলে চলবে, তাহলে জমির চাইতে ভালো বিনিয়োগ আর নেই। যা হোক, চলুন আমরা পুরোপুরি আলোচনায় যাই এবং আমি আপনাদেরকে বলি যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আমাদের কন্টেন্ট আপনার ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন, প্রিয়জনদের সাথে বিশেষ করে। প্রথমেই কথা বলা যাক ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট প্রসঙ্গে। বিশেষ করে শহরগুলোতে অ্যাপার্টমেন্টের চাহিদা তুঙ্গে। তারপরও কিন্তু এখন অসংখ্য বড় বড় রিয়েল এস্টেট কোম্পানির শত শত রেডি অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে না, কারণ আমাদের ইকোনমি এখন দারুণ একটা ভালনারেবল ফেস অতিক্রম করছে। তারপরও আমরা জেনে নেই যে ফ্ল্যাটে বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো। ফ্ল্যাট আপনাকে যেটা করবে সেটা হচ্ছে নিয়মিত একটা ক্যাশ ফ্লো দিবে। আপনি ধরেন 1 কোটি টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনলেন, যে অ্যাপার্টমেন্ট আপনাকে 20-25 হাজার টাকার ভাড়া দিবে। তার মানে আপনি একটা ক্যাশ ফ্লো পেলেন। তাই যাদের নেক্সট মান্থ থেকেই বিনিয়োগের রিটার্ন আসা দরকার, তাদের জন্য অ্যাপার্টমেন্ট গুড এবং এটা আপনাকে একটা প্যাসিভ ইনকাম দিচ্ছে। 2 নম্বর হচ্ছে ব্যাংক লোনের সুবিধা। আপনি যদি মাথা কুটে মরেন তবুও কোনো জমি কিনতে ব্যাংক আপনাকে লোন দিবে না, কিন্তু যদি একটা অ্যাপার্টমেন্ট কিনেন তাহলে আপনি একটা নির্দিষ্ট ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা লোন নিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারেন। তাই যারা ব্যাংক লোন নিয়ে অ্যাপার্টমেন্ট কিনতে চান, আমি এটা ভালো না খারাপ সে ব্যাখ্যায় যাচ্ছি না, তাদের জন্য অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করা ভালো। কারণ আপনি আপনার জমা টাকা থেকে ডাউন পেমেন্ট দিচ্ছেন, ব্যাংক আপনাকে ঋণ দিচ্ছে, আপনি অ্যাপার্টমেন্ট কিনে ফেলছেন, সেটা ভাড়া দিচ্ছেন, সেখান থেকে একটা ক্যাশ ইনফ্লো হচ্ছে। কিন্তু এখানে কিন্তু আর ভুলে গেলে চলবে না যে ব্যাংকের ইনস্টলমেন্ট আপনার ক্যাশ ইনফ্লো চাইতে বেশি হতে পারে। আর 3 নম্বর যে সুবিধা সেটা হচ্ছে নিরাপত্তা ও সুন্দর মেনটেন্যান্স। ধরুন আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনলেন, বিশেষ করে সব অ্যাপার্টমেন্ট প্রকল্পগুলোতে নিরাপত্তা প্রহরী থাকে, এটা দখলের ভয় থাকে না। আপনি যদি একবার অ্যাপার্টমেন্ট কিনে সেখানে উঠে যেতে পারেন অথবা ভাড়া দিয়ে দিতে পারেন, তাহলে নিরাপত্তাজনিত সমস্যা ঘুচে যায় এবং আপনার মনের মধ্যে আর ওই ঝামেলা থাকে না যে এই অ্যাপার্টমেন্ট যে কোনো সময় দখল হয়ে যেতে পারে, যেটা জমির ক্ষেত্রে হয়। এই কয়েকটা হচ্ছে সুবিধা। অসুবিধাও কিন্তু আছে। প্রথম যে অসুবিধা সেটা হচ্ছে ফ্ল্যাটের অবমূল্যায়ন হয়। ওয়ার্ল্ড রিয়েল এস্টেট ডেটা এবং আমাদের রিহ্যাবের যে সমীক্ষা আছে তাতে দেখা যায় যে বাংলাদেশে অ্যাপার্টমেন্টগুলো 40 থেকে 50 বছর তার আয়ুষ্কাল। বিল্ডিং যত পুরনো হয় তত তার দাম কমতে থাকে, কিন্তু সুবিধাটা হচ্ছে ওই ফ্ল্যাটের এগেনস্টে যে আপনি অল্প জায়গা পেয়েছেন, ওই জায়গার দামটা বাড়তে থাকে। আপনি যখন কোনো অ্যাপার্টমেন্ট কিনতে যান তখন 40 বছরের পুরনো অ্যাপার্টমেন্ট আপনি কিনতে চাইবেন না। তার অর্থ হচ্ছে আপনার অ্যাপার্টমেন্ট যত পুরনো হবে তত এটা ভ্যালু কমতে থাকবে। অসুবিধা আরেকটা হচ্ছে অতিরিক্ত খরচ হয়। এর ইউটিলিটি, সার্ভিস চার্জ এগুলো তো দিতে হয়, তারপরে কিছুদিন পর পর এটার মেনটেনেন্স করতে হয়, এটা রিফারবিশ করতে হয়, ফলে এটার খরচ বাড়ে। বাংলাদেশে বিশেষ করে অ্যাপার্টমেন্টে বিনিয়োগ যদি ভাড়ার জন্য হয় সেটা ততটা জুৎসই হয় না। সবচাইতে কম রিটার্ন হচ্ছে অ্যাপার্টমেন্টে বিনিয়োগে ইন টার্মস অফ রেন্ট যেটা আপনি পাবেন। আর 3 নম্বর হচ্ছে সীমিত ক্যাপিটাল গেইন। দেখা যাচ্ছে অ্যাপার্টমেন্টের ক্যাপিটাল গেইন কিন্তু খুব ভালো না। হয়তো যারা লম্বা সময় ধরে অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করেন, যখন অ্যাপার্টমেন্টটা রেডি হয়ে যায় তখন একটা ভালো গেইন তারা পায় তাদের বিনিয়োগের তুলনায়। ধরুন আপনি নিকেতনে বা বসুন্ধরায় 1.5 কোটি টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনেছেন, এইটা কিন্তু এর পরের বছরই 2 কোটিতে বিক্রি করতে পারবেন না। দেখা গেছে যে অ্যাপার্টমেন্ট কেনার পরে আস্তে আস্তে ক্যাপিটাল গেইন খুব বেশি হয় না, 4%, 6% এরকম ক্যাপিটাল গেইন হতে থাকে। তো যে ক্যাপিটাল গেইন অ্যাপার্টমেন্টে হয় তার চাইতে ইনফ্লেশনের রেট বেশি, আদতে এটা কোনো গেইন নয়। এবার আমরা জমিতে বিনিয়োগের সুবিধা অসুবিধা দেখি। জমি সম্পর্কে মার্ক টুয়েনের খুব গুরুত্বপূর্ণ একটা মন্তব্য আছে। উনি বলেছেন যে জমি কিনুন, কারণ নতুন কোনো জমি আর তৈরি হচ্ছে না।
জমি একমাত্র জিনিস যার সাপ্লাই হচ্ছে একেবারে লিমিটেড, ইভেন গোল্ডের চাইতে লিমিটেড। গোল্ড কূপের মধ্যে খনন করলে পাওয়া যেতে পারে, কিন্তু জমির আকার আপনি বাড়াতে পারবেন না, এই ক্ষমতা আপনার হাতে নেই। হয়তো হঠাৎ করে কোথাও চর জেগে উঠলে কিছু জমি পেলেন, কিন্তু আদতে টোটাল জমির যে পরিমাপ এটা বাড়ানো আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব নয়। আর সেজন্য ইনক্রিজিং ডিমান্ডের কারণে জমির দাম সবসময় বাড়তে থাকে, কোথাও কম বাড়ে বেশি বাড়ে কিন্তু বাড়তেই থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে সুবিধার মধ্যে প্রথম সুবিধাটা হচ্ছে অভাবনীয় ক্যাপিটাল গেইন হয়। 1998 সালে আমার এক বন্ধু 1 কাঠা জমি কিনেছিলেন বসুন্ধরায়, এই প্রথম দিকে। সেটার এখনকার দাম, উনি কিনেছিলেন 8 লাখে, এখন সেটার দাম প্রায় 3 থেকে 4 কোটি টাকা। কি অভাবনীয় অ্যাপ্রিসিয়েশন! সব জায়গায় এটা অবশ্য হয়নি, কিন্তু যেমন ধরেন 1996 সালে উত্তরা যে মেইন রোড, যেখানে রাজলক্ষ্মী টক্কি এগুলো আছে, এদিকে জমির দাম ছিল 5 থেকে 6 লাখ টাকা কাঠা। এখন সেখানে 1 কাঠা জমি কিনতে আপনার 3 কোটি টাকার নিচে পাবেন বলে আমার মনে হয় না। এই যে অ্যাপ্রিসিয়েশন আর কিছুতেই আপনি পাবেন না, ইভেন গোল্ডেও পাবেন না। কিন্তু জমির এই অভাবনীয় অ্যাপ্রিসিয়েশন পেতে হলে আপনাকে লোকেশন ভালো করে চুজ করতে হবে এবং দীর্ঘ সময় ধরে ওয়েট করতে হবে। আজ বিনিয়োগ করে 2 বছর পরে সেখান থেকে বিরাট লাভ নিয়ে বেরিয়ে আসবেন, এটা জমির ক্ষেত্রে হবে না অন্তত। 2 হচ্ছে জমি হচ্ছে অবিনশ্বর সম্পদ। অ্যাপার্টমেন্টের ডেপ্রিসিয়েশন হয়, গাড়ি বাড়ি সব কিছু ডেপ্রিসিয়েশন হয়, ইভেন গোল্ড কিনলেও যখন বিক্রি করেন সেখান থেকে 15%-এর মতো কেটে নেয়। কিন্তু জমির কোনো অবমূল্যায়ন কোনোভাবেই হয় না, এটা সবসময় ভ্যালু গেইন করতে থাকে। আর জমির তো কোনো মেনটেন্যান্স খরচও নাই, খুব দামি জায়গায় হলে চারিপাশে বাউন্ডারি করে দিতে হয়, একটা গার্ড রাখতে হয়, তাও খরচ বড় সামান্য। আর 3 নাম্বার হচ্ছে জমিতে কিন্তু আপনার অসীম স্বাধীনতা আছে। আপনি চাইলেই একটা ডুপ্লেক্স বাড়ি করতে পারেন, আপনি চাইলেই বহুতল ভবন করতে পারেন, আপনি চাইলেই বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট করতে পারেন। আপনার এখানে কোনো স্বাধীনতার কমতি নেই। হ্যাঁ, তবে একবার কনস্ট্রাকশন করে ফেললে তারপরে চেঞ্জ করাটা ডিফিকাল্ট, আবার অনেক ব্যয় সাপেক্ষ। জমি আপনি নিজেও বাড়ি করতে পারেন, আবার ডেভেলপারকে দিয়েও কাজ করাতে পারেন, অনেক স্বাধীনতা সেখানে আছে। তো জমিতে বিনিয়োগ এত ভালো, কিন্তু সেখানে ঝামেলা নেই? অবশ্যই আছে। নাম্বার 1 হচ্ছে তারল্য সংকট। আপনার যদি খুব তাড়াতাড়ি টাকা লাগে তাহলে আপনি জমি বিক্রি করে সেই টাকা উঠাতে পারবেন না। কখনো জমি বিক্রি করতে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর লেগে যেতে পারে। সো বি ভেরি কেয়ারফুল। খুব ভালো লোকেশন, খুব দামি জায়গা হলে তাড়াতাড়ি হয়তো সেল হয়ে যাবে, ভালো বায়ার কানেকশন থাকলে আবার অনেক জায়গায় সেল করতে আপনার সময় লাগবে। কিন্তু অ্যাপার্টমেন্ট অত সময় লাগে না, কারণ এটা রেডি টু ইউজ। তারপরে নিরাপত্তার ঝুঁকি আছে, যে আপনি কার কাছ থেকে জমি কিনছেন, কাগজপত্র ঠিক আছে কিনা। জমি কেনার পরে দেখলেন যে আরও ওয়ারিশ চলে এসছে, তারপরে জমি কেনার পরে আপনি দেখলেন যে আপনাকে দখল দিচ্ছে না, আপনি দখল পাচ্ছেন না, রেজিস্ট্রেশন পাচ্ছেন না, জমি কিনেছেন, টাকা দিয়েছেন, এটা হওয়ার হামেশা ঘটছে। সুতরাং এই ঝুঁকি এখানে প্রবল, আপনাকে সঠিক জায়গা থেকে জমি কিনতে হবে। আর একটা জিনিস হচ্ছে এখানে জিরো কারেন্ট ইনকাম। জমি আপনাকে কোনো ইনকাম দিবে না যতক্ষণ আপনি এটা সেল না করবেন। হ্যাঁ, তবে ফসলি জমি হলে সেখান থেকে ফসল পেতে পারেন। তার মানে এখানে তো ইনকাম হচ্ছেই না, আবার প্রতি বছর কিন্তু আপনাকে অল্প বিস্তর ট্যাক্স দিতে হবে যদি আপনি কাগজপত্র আপডেটেড রাখতে চান। সুতরাং এগুলো আপনাকে খেয়াল করতে হবে। এখন চলুন একটা প্র্যাকটিক্যাল একটা হিসাব করি। ধরেন আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনবেন। কোথায় কিনবেন? বনশ্রীতে কিনবেন। ধরেন বনশ্রীতে আপনি 1 কোটি টাকা দিয়ে 1100 ফিটের একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। ভাড়া হবে কত? 20 থেকে 25,000 টাকা। সেই অ্যাপার্টমেন্ট যদি পূর্ব বনশ্রীতে কিনেন, বিশেষ করে আমাদের কিছু প্রজেক্ট চলছে যেটা শেয়ার্ড অ্যাপার্টমেন্ট, ওই একই সাইজের অ্যাপার্টমেন্ট দেখবেন আপনি মাত্র 50 লাখ 52 লাখে কিনে ফেলতে পারছেন এবং অনেক সময় পাচ্ছেন এটা তৈরি করতে। ওখানে ভাড়া কত পাচ্ছেন? 20,000, 25,000। কিন্তু 1 কোটি টাকা ইনভেস্ট করে এ পাশে পাচ্ছেন আপনি 20-25,000 টাকা ভাড়া, আর ওখানে 1 কোটি টাকা ইনভেস্ট করে আপনি 2টো অ্যাপার্টমেন্ট পাচ্ছেন, শেয়ার্ড অ্যাপার্টমেন্ট যদি কিনেন, এবং ভাড়া পাচ্ছেন কত? 50,000 টাকার মতো, মিনিমাম 40,000 টাকা। যাও, ওই কম্পারিজন পরে করা যাবে, কিন্তু আমি যেটা নিয়ে আলাপ করছি যে অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করলে আপনার ক্যাশ ফ্লোটা আসছে। তো ধরেন 1 কোটি টাকার একটা অ্যাপার্টমেন্টে আপনি যদি ভাড়া পান 30,000 টাকা, তাহলে বছরে আপনি কত পাচ্ছেন? 3,60,000 টাকা। ধরেন 10 বছর পরে 1 কোটি টাকার অ্যাপার্টমেন্টটা আপনার 1.5 কোটি টাকা হলো, তাহলে 10 বছরে আপনার ভাড়া পেলেন কত? প্রায় 36 লাখ টাকা, বা একটু বেশি হতে পারে, 40 লাখ টাকা হলো। আর পেলেন কত? 1.5 কোটি টাকা, মানে অ্যাপার্টমেন্ট বিক্রি করলে তাহলে প্রায় 1,80 লাখ থেকে 1,90 লাখ টাকা আপনার হলো। এটা আপনি অ্যাপার্টমেন্টে 1 কোটি টাকা বিনিয়োগের একটা হিসাব বললাম আমি। কিন্তু জমিতে ধরেন আপনি 1 কোটি টাকা বিনিয়োগ করলেন। আমি সহজ করে বোঝাই, যেমন আমাদের একটা প্রজেক্ট চলছে, সেটা হচ্ছে আশুলিয়ার ইয়ারপুরে। সেখানে যদি আপনি 1 কোটি টাকা এখন ইনভেস্ট করেন, তাহলে 3 থেকে 4 বছরের মধ্যে এই 1 কোটি টাকার সম্পত্তি 2 কোটি টাকা হয়ে যাবে। অনুমানের অনেক কারণ আছে, সেটা হয়তো এখানে বলছি না। যেমন আমরাই এখন একটা ব্যবস্থা করেছি যে যদি আপনি এখন 1 কোটি টাকার জমি নেন, যদি এখন কিনে ফেলেন, রেজিস্ট্রি করে দিলাম, 4 বছর পরে যদি বলেন যে আমার 2 কোটি টাকা দেন, আমি আপনাদের জমি ফেরত দিচ্ছি, আমরা সেটা নিয়ে নিব। কেন নিয়ে নিব? কারণ ওখানে আসলে 1 কোটি টাকার জমির দাম 2 কোটিরও বেশি হয়ে যাবে, আমরা বাইব্যাক করেও লাভ করতে পারবো, কনসিডারিং অল দ্য আসপেক্টস। এটা আমরা হিসাব করে দেখেছি। তো ধরেন ওখানে আপনি 1 কোটি টাকা দিয়ে জমি কিনলেন, মাসিক ভাড়া কত? 0। আর 10 বছর পরে ওই জমির দাম হবে কত? অ্যারাউন্ড 4 কোটি টাকা। আপনি ইনভেস্ট করছেন কিন্তু 1 কোটি টাকা, তাহলে মোট রিটার্ন পাচ্ছেন কত? ধরুন 4 কোটি টাকা। আর অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করলে কত পাচ্ছিলেন? 1,80 থেকে 1,90 লাখ টাকা। এবং তার মধ্যে ভাড়া যেটা পেয়েছেন সেটা কিন্তু আপনার থাকবে না, খরচ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি জমিতে বিনিয়োগ করবেন নাকি অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করবেন। এখন আপনি যদি ক্যাশ ফ্লো চান, তাই সেটা অল্প হোক,
তাহলে আপনি অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করবেন। আমি যেটা বলছিলাম যে আমাদের পূর্ব বনশ্রীর এখানে যে প্রজেক্ট আছে এটার হিসাব আমি দিতে পারি যে সেখানে আপনি যদি 50 লাখ করে বিনিয়োগ করেন তাহলে একটা 1200 স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন, কিন্তু সময় লাগবে এবং আপনি একবারে বিনিয়োগ করতে হবে না, আস্তে আস্তে করবেন। তার মানে আপনি ক্যাশ ফ্লো চাইলে আপনার অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করতে হবে, আর যদি মনে করেন যে খুব বেশি ক্যাপিটাল গেইন চাবেন তাহলে আপনাকে জমিতে বিনিয়োগ করতে হবে। এখন আপনার আর্থিক অবস্থা কেমন তার উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন ডিসিশনটা নেবেন। কিন্তু মনে রাখতে হবে আপনার জন্য ইমার্জেন্সি ফান্ড থাকে, আপনার জন্য লিকুইড অ্যাসেট থাকে, যে প্রয়োজন হলে আপনি লিকুইডেট করতে পারেন। যাও, তাহলে এখন চূড়ান্ত সিদ্ধান্তটা কি হলো? টাকা আপনি কোথায় রাখবেন? যেমন ধরুন আপনি একজন রিটায়ার্ড কর্মচারী, আপনার প্রতি মাসে টাকা লাগবে প্যাসিভ ইনকাম হিসাবে, তখন আপনার অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করতে হবে, অথবা সঞ্চয়পত্র বা এদিকে অন্যদিকে যেতে হবে। যেহেতু আমি অ্যাপার্টমেন্টের জমি নিয়ে কথা বলছি, আমি অন্য বিনিয়োগ নিয়ে কথা না বলি। এখন আপনি যদি বয়সে তরুণ হন, আপনার বয়স যদি 30, 35, 40, 45 এর মধ্যে থাকে, তাহলে আপনি ল্যান্ডে বিনিয়োগ করুন এবং সেই পার্ট বিনিয়োগ করুন যে পার্ট আপনার এখন লাগবে না। তাহলে দেখবেন যে আপনার অভাবনীয় সম্পদ বৃদ্ধি ঘটেছে একটা সময় পরে। আর একটা জিনিস, যে আপনার জমি কিনতে অনেক ঝুঁকি নিতে হয়, সেই ক্ষমতা আপনার কতটুকু, আপনি ভালো কাগজপত্র বুঝেন কিনা, অথবা যেখান থেকে আপনি কিনছেন তাদেরকে আপনি রিলাই করতে পারছেন কিনা। যদি রিলাই করতে না পারেন সেখান থেকে কেনা ঠিক হবে না। যদি এখনই টাকা দিয়ে এখনই রেজিস্ট্রেশন করে দেয়, বুঝবেন যে এটা ঠিক আছে। ওই প্রজেক্ট যদি নাও হয় তাও তো আপনার জমি থাকলো, জমির দাম কমবে না কখনো। সুতরাং আপনাকে লোকেশন, রেট অফ অ্যাপ্রিসিয়েশন, কাগজপত্র, দখল, এসবগুলো একসাথে কনসিডার করে জমিতে বিনিয়োগ করতে হবে। অ্যাপার্টমেন্টে বিনিয়োগ এতটা কঠিন না, জমির চাইতে সহজ। লিকুইডেট করাও জমির চাইতে সহজ, কিন্তু রেট অফ অ্যাপ্রিসিয়েশন, রেট অফ রিটার্ন ইজ লেস দ্যান দ্য রেট অফ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ইন দ্য ল্যান্ড। মনে রাখবেন, রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করার মূল মন্ত্র 3টি। নাম্বার 1 লোকেশন, নাম্বার 2 লোকেশন, নাম্বার 3 লোকেশন। কোথায় আপনি বিনিয়োগ করছেন, জায়গাটা কই, এটার প্রসপেক্ট কি, ভবিষ্যতে এই পাশ দিয়ে রোড যাবে কিনা, সরকারের মহা পরিকল্পনার অংশ এখানে এর আশপাশ দিয়ে কিছু আছে কিনা। তারপরে জমি কেনার সময় যেমন প্রত্যেকটা কাগজ দেখে নেবেন, এখন ইন্টারনেটে সার্চ দিলে অনেক কিছু পাওয়া যায়, ঠিক অ্যাপার্টমেন্ট কেনার সময় রাজুকের প্ল্যান থেকে শুরু করে সব কিছু দেখে নেবেন, অ্যাপ্রুভাল, জমির কাগজ, এভরিথিং। আপনার সচেতনতা আপনার বিনিয়োগকে নিরাপদ করবে। মাথায় রাখবেন, অ্যাপার্টমেন্ট এবং ল্যান্ডে বিনিয়োগ করতে হলে কাদের কাছ থেকে কিনছেন সেটা খুবই ইম্পর্টেন্ট। অসৎ মানুষের কাছ থেকে কিনলে আপনি বিপদে পড়বেন। দেখবেন যে অ্যাপার্টমেন্টে উঠে গেছেন কিন্তু 20 বছরে আপনাকে রেজিস্ট্রেশন দিচ্ছে না, বহুত ঝামেলা। সো ভালো প্রতিষ্ঠান, ভালো ব্যক্তির কাছ থেকে কেনাটা আপনার জন্য যুক্তিযুক্ত হবে। যেখানে আপনি ট্রাস্ট করতে পারবেন না সেখানে 1 টাকাও ইনভেস্ট করবেন না। আর একটা ব্যাপার শেষে বলবো যে আপনার সার্বিক ভিডিওটা শুনে কি মনে হলো, আপনার কি মনে হয় জমিতে বিনিয়োগ করা উচিত নাকি অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করা উচিত? আপনি আপনার যুক্তি কমেন্টে দিন এবং যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে করুন, আমি সরাসরি সেটা উত্তর দিব। এবং এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফার্স্ট কমেন্টে, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও আপনারা আমাদের কাছ থেকে সঠিক উত্তরটা পেতে পারেন। আপনার জীবন সুন্দর হোক, আপনার বিনিয়োগ জীবন সুন্দর হোক, আর্থিক সমৃদ্ধি আসুক, এই কামনায় এখনকার মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।